আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি ট্রাভেল করব এশিয়ার কোন এলিটের বহরে যুক্ত হওয়ার নতুন 2 ইউনিট প্লাটিনাম ক্লাস বাসের একটিতে করে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। আমি এই ট্রাভেল ব্লগটিকে এমনভাবে নির্মাণ করার চেষ্টা করেছি যেখানে আপনারা অনুভব করতে পারবেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন। তবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ এশিয়ার কোন নিউ বাস। এখন সন্ধ্যা 5:55 এবং আমরা রয়েছি জাঙ্গালিয়ার এশিয়ার কোনের কাউন্টারের সামনে, যেখানে আর কিছুক্ষণের মধ্যে বাম পাশে পিঙ্ক কালারের এশিয়ার কোন এলিটের নতুন বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যেহেতু এটি একটি প্লাটিনাম ক্লাস এসি বাস, তো এই বাসটির প্রথম সিট মানে P1 সিটটি কিন্তু আমি বুকিং দিয়ে রেখেছিলাম, যা পরবর্তীতে গাইড শরীফ ভাই আমার জন্য কনফার্ম করে ফেলেন। আর নতুন গাড়ির প্রথম যাত্রী হিসেবে কিন্তু বেশ প্রাউড ফিল করছিলাম আমি। অসংখ্য ধন্যবাদ জানাই সাব্বির ভাই, মনির ভাই, সোহেল ভাই এবং রাকিব ভাইকে কুমিল্লা থাকাকালীন আমার সাথে এত সুন্দর সময়গুলো কাটানোর জন্য। তো আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু 6:30 বাজে কুমিল্লা থেকে ছাড়ার কথা থাকলেও বেশ কিছুক্ষণ লেট করে তারপর গাড়িটি কুমিল্লা ত্যাগ করা শুরু করে এবং 8 মিনিট লেট মানে 6:38 আমাদের জার্নি শুরু হয়। জাঙ্গালিয়া থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন পদুয়ার বাজার বিশ্ব রোড। কোম্পানি থেকে রাকিব ভাই, সোহেল ভাই, মনির ভাই এবং সাব্বির ভাইকে কিন্তু দাউদকান্দি পর্যন্ত নামিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে একজন যাত্রী নেওয়ার পর হোটেল নূরজাহানের সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ক্যান্টনমেন্ট কাউন্টার। বেশ কয়েকদিন আগে কিন্তু আমি নতুন বাসগুলোর ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, যারা এখন পর্যন্ত দেখেননি তারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদের গাড়ি চালক হিসেবে রয়েছেন সোহেল ভাই এবং গাইড হিসেবে রয়েছেন শরীফ ভাই এবং চালক সহকারী হিসেবে রয়েছেন তানভীর ভাই। তারা অনেক হেল্পফুল ছিল, যার জন্য আমি আমার ট্রাভেল ব্লগটিকে কন্টিনিউ করতে পেরেছি। কুমিল্লা জাঙ্গালিয়া কাউন্টার থেকে কিন্তু আমি 400 টাকা দিয়ে আমার P1 মানে বিজনেস ক্লাস সিটটি বুকিং করেছিলাম। আর কুমিল্লা এসে যদি আপনারা মাটি ভান্ডারে কোনো শোরুম দেখতে না পান, তাহলে আপনারা ভেবে নেবেন আপনারা কুমিল্লা না এসে অন্য কোনো এলাকায় ঢুকে পড়েছেন, কারণ কুমিল্লার অলিতে গলিতে কিন্তু মাটি ভান্ডারের শোরুমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, আমাদের গাড়িটি কিন্তু ধীরে ধীরেই কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। তো ধীরগতিতে চলতে চলতে কিন্তু আমরা 7:01 কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টারের সামনে এসে পৌঁছাই, যেখান থেকে আমাদের গাড়িতে 5 জন যাত্রী উঠে এবং আমাদের গাড়িতে সর্বমোট 41 জন যাত্রী নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। প্লাটিনাম ক্লাস বাসগুলো কিন্তু একসঙ্গে 42 জন যাত্রী বহন করতে পারে, যেখানে বিজনেস ক্লাস ফরমেশনে 6টি সিট এবং 38টি ইকোনমি ক্লাস সিট থাকে বাসগুলোতে। আশা করলেন 12 এমএফি বাসগুলোতে কিন্তু 38টি ইকোনমি ক্লাস সিটের ব্যবহার করা হয়, কিন্তু হিনো একে 1J মডেলের বাসগুলোতে কিন্তু 32টি ইকোনমি ক্লাস সিটের ব্যবহার করা হয়। কুমিল্লা থেকে বের হওয়ার পরপরই কিন্তু আমরা ভালো ট্রাকের চাপ দেখতে পাই। ট্রাকের পিছু পিছু কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে আস্তে আস্তে অগ্রসর হতে থাকি। আমাদের সামনে থাকা হোয়াইট কালার কাভার ভ্যানটি কিন্তু নাগিন ডান্স দিতে দিতে এগোচ্ছিল। যদি আপনারা কুমিল্লাবাসী হয়ে থাকেন কিংবা আপনারা যদি কুমিল্লা আসেন, তবে এসব ছোট ছোট মারুতি ভ্যানগুলোতে কিন্তু যাত্রী পরিষেবা দিতে আপনারা দেখে থাকবেন। বেশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর হিমালয় এক্সপ্রেসের একটি 1J বাস আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যায়। হিমালয় এক্সপ্রেসের এই বাসটি বেশ এগ্রেসিভ ছিল, যে অনেক দূর এগিয়ে যায় আমাদের ওভারটেক করে। এশিয়ার কোণে প্রত্যেক যাত্রীকে কিন্তু 250 ml পানির সুবিধা দেওয়া হয় টিকিটের সাথে, যা বাসে জার্নি করার ক্ষেত্রে যাত্রীদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। তো আমাকে পানি দেওয়ার পর কিন্তু সাব্বির ভাই বারবার বলছিল যে আমাকেও একটা পানি দিতে হবে, আমাকেও একটা পানি দিতে হবে। শাসনগাছা পার হওয়ার পর কিন্তু সোহেল ভাই বাসটিকে বেশ এগ্রেসিভলি এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এছাড়া যেহেতু রাত হয়ে গিয়েছিল, সো N1-এ কিন্তু ট্রাকের চাপ বেশ বেড়ে গিয়েছিল, ফলে সোহেল ভাই কিন্তু প্রতিটি ট্রাকের গ্যাপ ধরে ধরে এগিয়ে যাচ্ছিল ঢাকার উদ্দেশ্যে। দিনে 24 ঘন্টায় কিন্তু N1-এ ট্রাকের চাপ থাকে, কারণ সম্পূর্ণ বাংলাদেশের সরকারি কিংবা বেসরকারি খাতে যেসব আমদানি রপ্তানি করা পণ্যগুলো আনা নেওয়া করা হয়, সেটি কিন্তু এই N1 ধারাই করা হয়। ফলে N1-এ কিন্তু রাত বা দিন সবসময় একটা ট্রাকের চাপ থাকেই। বেশ কিছু দূর এগিয়ে আসার পর দেখতে পাই দুটি লোকাল বাস নিজেরাই পারাপারি করছে এবং ফাঁক দিয়ে কিন্তু পদ্মা এক্সক্লুসিভের একটি বাস, পরবর্তীতে স্টারলাইনের একটি ফুসো বাস আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যায়। আর আপনারা যদি N1-এ এসে বাম্পারে বাম্পারে স্টারলাইন দেখতে না পান, সেটা কিন্তু আসলে একটা দুঃখজনক বিষয়। স্টারলাইনের ফুসো বাসটি ওভারটেক করা বেশ কিছুক্ষণ পরে কিন্তু স্টারলাইনের প্যাকেট হিনো একে 1J মডেলের আফতাব অটোমোবাইলস মেট একটি বাস আমাদেরকে ওভারটেক করে ফেলে। জাপানি বাসগুলোর তুলনায় ইন্ডিয়ান বাসগুলোর পাওয়ার যে খুব কম, সেটি আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন।
আর N1 এর ঢাকা প্রান্তে মানে ফেনী ঢাকা রুটে কিন্তু স্টার লাইনের সবগুলো হিনো A1 মডেলের বাসই চলে এবং তাদের ভরে ফুসো বাসগুলো চলাচল করে এই রুটটিতে। তো স্টার লাইন পরিবহনে মিৎসুবিশি BM ফুসো এবং হিনো A1 মডেলের বাসগুলো স্মুথ মোশন আমরা বেশ উপভোগ করছিলাম। যেহেতু N1 এ তখন ট্র্যাকের বেশ চাপ ছিল, সো কোনো বাসই কিন্তু বেশ বড় ডিস্টেন্সের মাঝে পড়ে যায়নি। তো আমরা কিন্তু কুমিল্লা থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছি, মানে আমরা এখন আছি চান্দিনা কুটুম্বপুরে। কেউ আবার রেস্টুরেন্টগুলো দেখে খাওয়ার আবদার করবেন না প্লিজ, কারণ পকেট এমনি মন্দার উপর চলতেছে। কুটুম্বপুর পার হয়ে কিন্তু আমরা বিশাল এক জ্যামের দেখা পাই, যেটি কিন্তু দাউদকান্দি সেতু পর্যন্ত এগিয়ে গিয়েছে। মূলত এরকম জ্যামগুলো হয়ে থাকে দাউদকান্দি টোল প্লাজার জন্যই। আর এরকম জ্যামগুলো বেশি হয়ে থাকে ঈদের সময়, যখন ঈদের ঘরমুখী যাত্রীরা ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা বিভিন্ন এলাকাগুলোতে যেয়ে থাকে। তো শুভাকাঙ্ক্ষী রাকিব ভাই, সোহেল ভাই, মনির ভাই এবং সাবির ভাই কিন্তু দাউদকান্দির কাছাকাছি আসার পর নেমে যায় বাস থেকে। তো আমাদের গাড়ির স্টাফ তানভীর ভাই কিন্তু পাশের গাড়ির সাথে যোগাযোগ করছে যে তারা কোথা থেকে আসছে এবং কি আসে এই বিষয়ে। যখন আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসি তখন কিন্তু জ্যামটা আরও বেশি বেড়ে যায়। আর দাউদকান্দি টোল প্লাজায় কিন্তু এশিয়ার কর্নার একটি চেক রয়েছে, যা টোল প্লাজা পার করার পর চেকিং এর মাধ্যমে আমাদের গাড়িটিকে ছেড়ে দেয়। তো দাউদকান্দি সেতুতে কিন্তু আমরা 450 টাকা টোল দিয়ে দাউদকান্দি সেতুতে উঠে পড়ি। তবে চলুন রাতের দাউদকান্দি সেতুর অপরূপ সৌন্দর্য দেখে আসা যাক গাড়ির কেবিন নয়েজ এবং ইঞ্জিন সাউন্ডের সাথে। তো 8:39 কিন্তু আমরা দাউদকান্দি সেতু থেকে নেমে পড়ি এবং আমাদের পরবর্তী ডেস্টিনেশন মেঘনা সেতু। বর্তমানে আমরা রয়েছি ঢাকাগামী দাউদকান্দি বাউশিয়া পয়েন্টে। ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম যেতে আমাদেরকে যেরকম মেঘনা লাঙ্গলবন প্রান্ত পার করতে হয়, তেমনি আবার কিন্তু দাউদকান্দির বাউশিয়া পয়েন্ট থেকে দাউদকান্দি সেতুতে ওঠা লাগে।
আবার চট্টগ্রাম কুমিল্লা থেকে যখন আমরা ঢাকার জন্য রওনা হই তখন কিন্তু আমাদেরকে চান্দিনা কুটুম্বপুর পয়েন্ট থেকে কিন্তু আমাদেরকে দাউদকান্দি সেতুতে উঠা লাগে এবং মেঘনা সেতুর বাটেরচর প্রান্ত থেকে কিন্তু আমাদের মেঘনা সেতুতে উঠা লাগে। তো অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও কিন্তু যেহেতু আমরা এখন পর্যন্ত মেঘনা সেতুর কাছাকাছি যেতে পারিনি, তাই আমাদের গাড়ির চালক সোহেল ভাই কিন্তু বেশ রাশ করছিল রাস্তায়। এমনিতে এই বাসটি নতুন, তার উপরে এই বাসটি কোনো প্রকার সার্ভিসিং কিংবা পিডিআর করা হয়নি, যার জন্য সোহেল ভাই কিন্তু বেশ দক্ষতার সাথে এই বাসটিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং এমনভাবে ব্রেকিং এবং ক্রুজিং করছিল যে কোনোভাবে ধরা পসিবল নেই এই বাসটি যে অনেক স্পিডে চলছে। প্রায় 15 মিনিট পর কিন্তু আমরা মেঘনা সেতু খুব কাছাকাছি চলে আসি, মানে বাটেরচরের এলাকায় চলে আসি। তো আমরা বাটেরচরে এসে কিন্তু তেমন একটা ট্রাকের চাপ দেখতে পাইনি। যখনই আমরা মেঘনা সেতু খুব কাছাকাছি চলে আসছিলাম তখনই দেখতে পেলাম আবারও ট্রাকের চাপ শুরু হয়ে গিয়েছে। যেহেতু আশোক লেল্যান্ড 12 MFE এই বাসগুলোতে কোনো প্রকার এসির জন্য সাব ইঞ্জিন ব্যবহার করা হয় না, সো এই বাসগুলো কিন্তু তেমন একটা স্পিডে দৌড়াতে পারে না। আর যখন গাড়িগুলো পিক আপ ছাড়ে তখন একটু বেশি সাউন্ড হয় গাড়ির ইঞ্জিনগুলো থেকে, কারণ গাড়ি চলার জন্য একটি প্রেশার রয়েছে, অন্যদিকে আবার গাড়ির এসির জন্য কিন্তু একটি প্রেশার ইঞ্জিনের উপর বেশ ভালোই প্রভাব খাটাচ্ছে, যার জন্য ড্রাইভার সাহেবরা কিন্তু এই বাসগুলো ইঞ্জিনে তেমন একটা প্রেশার দিতে পারে না। চলুন এবারে একটু মেঘনা সেতুর রাতের অপরূপ সৌন্দর্যের সাথে গাড়ির ইঞ্জিন সাউন্ড এবং কেবিন নয়েজ শুনে আসা যাক। যদি কেউ শুনতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। মেঘনা সেতু থেকে নামার পর কিন্তু আল্লাহর ওয়াস্তে ঢাকামুখী প্রান্তে আবারও শুরু হয়ে যায় ট্রাকের চাপ, যা যতটা প্যারাদায়ক তার থেকে বেশি বিরক্তিকর। কিন্তু আবার রাতে 12টার পর কিন্তু এই চাপটা তেমন একটা থাকে না। ট্রাকের চাপ ঠেলতে ঠেলতে কিন্তু আমরা প্রায় মুরগাপাড়া এলাকার দিকে এসে পড়ি, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই ট্রাকের চাপ তাও কমেনি। এই মোমেন্টে এসে মনে হচ্ছিল যে ট্রাকের ড্রাইভাররা গল্প করছেন, যার জন্য তারা রাস্তা ব্লক করে এগিয়ে চলছে। কেন জানি আমার অনেক কষ্ট লাগে যে ট্রাকগুলো এমন কচ্ছপের গতিতে চলে। যদি পসিবল হতো তাহলে আমি ট্রাকের ইঞ্জিন হিসেবে কিন্তু জেট ইঞ্জিন লাগানোর ব্যবস্থা করতাম, যাতে ট্রাকগুলো একটু শক্তি পায় দ্রুত চলার জন্য। যখন আমরা কুমিল্লা থেকে রওনা হই তখন কিন্তু রাস্তায় বেশ ভালো পরিমাণে কুয়াশা ছিল। এছাড়া আমরা যখন মোগরাপাড়া এলাকায় চলে আসি তখন আরেকটু বেশি কুয়াশার দেখা পাই আমরা। এরপর টই টই করতে করতে কিন্তু আমরা মদনপুরে খুব কাছাকাছি চলে আসি, যেখানে আমি সবচেয়ে অবাক করার মতন একটা বিষয় দেখতে পেলাম যে যেখানে সারা জীবন ট্রাকের চাপ ছিল সেখানে আজকে কোনো ট্রাকের চাপই নাই। তো মদনপুর ক্রস করে খুব দ্রুতই কিন্তু আমরা কাঁচপুর সেতুতে উঠে পড়ি, আর বলতে গেলে আমরা ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি। এই কাঁচপুর আসার পর সবচেয়ে বিরক্তকর একটা জিনিস হলো যে এই উল্টা পাশ থেকে যে অটোরিকশাগুলো আসে সেগুলো এত রাত হয়ে গেছে তাও কিন্তু তারা উল্টা দিক থেকে আসা থামাচ্ছে না। মূলত ঢাকা সিটি এবং ঢাকা সিটির বাইরে যেসব ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে বেশিরভাগই হয়ে থাকে অটোরিকশা কিংবা সিএনজির জন্য। রায়েরবাগ আসার পরও আমরা আন্দাজ করতে পারিনি যে সামনে আমাদের জন্য কত বড় জ্যাম অপেক্ষা করছে।
রায়েরবাগ শেষ করে সোনিয়ারকা ওঠার সময় আমাদের সাথে এক জ্যামের দেখা হয়েছে, যেটি যাত্রাবাড়ি পর্যন্ত গিয়েছে। কুমিল্লা থেকে রায়েরবাগ পর্যন্ত আমাদেরকে যতটুকু জ্যাম ফেস করতে হয়েছে তার ডাবল জ্যাম ফেস করতে হয়েছে রায়েরবাগ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। তো জ্যামের মাঝে যতটুকু ফাঁক ফোকর পাওয়া যাচ্ছিল সেই ফাঁক ফোকর দিয়ে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব সোহেল ভাই বেশ এগ্রেসিভলি এগিয়ে যাচ্ছিল মেয়র হানিফ ফ্লাইওভারের দিকে। যেহেতু 9:30টার বেশি বেজে গিয়েছিল, সো ঢাকা সিটির ভিতরে কিন্তু আস্তে আস্তে ট্রাকের চাপ বাড়বে, এটাই স্বাভাবিক। সোনিয়ারকা ব্রিজের ঢাল থেকে কিন্তু আরও আধা ঘন্টা জ্যাম ঠেলতে ঠেলতে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে এসে পড়ি। এরপর সোহেল ভাই ইশারা করে দেখাচ্ছিল যে ব্রিজের নিচ থেকে কত বড় জ্যামের সৃষ্টি হয়েছে। তো মেয়র হানিফ ফ্লাইওভার ছিল একদম খালি, যার জন্য আমাদের টোল প্লাজায় পৌঁছাতে মাত্র 2 মিনিট সময় লাগে। মেয়র হানিফ ফ্লাইওভারে 260 টাকা টোল দেওয়ার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন কমলাপুর। তো আমি খিলগাঁও ফ্লাইওভারের আগে বাসাবো প্রান্তে নেমে যাব, যেখান থেকে আমার বাসায় যেতে খুব কম সময় লাগবে। একে একে গোলাপবাগ, মানিকনগর, টিটিপাড়া এবং কমলাপুর প্রান্তে কিন্তু অনেক যাত্রী নেমে যায় বাস থেকে। কিন্তু মনে মনে যা ভাবছিলাম যে ঢাকা সিটি ঢোকার পর যতটা জ্যাম ফেস করতে হবে ততটা জ্যাম ফেস করতে হয়নি আমাদেরকে। এরপর 10:35-এ আমার ভ্রমণকারী বাসটি আমাকে কিন্তু খিলগাঁও ব্রিজের বাসাবো প্রান্তে আমাকে নামিয়ে দিয়ে তার পরবর্তী ডেস্টিনেশন আরামবাগের উদ্দেশ্যে চলে যায়। সত্যি কথা বলতে গেলে ছোট রুটে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস প্রদান করা যতটা লাভজনক বলে আমি মনে করি ততটাই রিলায়েবলও বললে চলে। তবে অশোক লেল্যান্ড বাস অনুযায়ী কিন্তু একটু ভাড়াটা কম রাখলে বেশ ভালো হতো। যেখানে এসি এয়ারকনে প্রতিদ্বন্দ্বী মিয়ামি এয়ারকনে হুন্দাই বাসের ভাড়াও কিন্তু বিজনেস ক্লাস 400 টাকা এবং ইকোনমি ক্লাস 350 টাকা। ওভারঅল রেটিং দিতে গেলে কিন্তু আমি 10-এ 8 দিব, কারণ অশোক লেল্যান্ড অনুযায়ী বাসটির ভাড়া একটু বেশি, প্লাস বাসটির চেসিস বাদ দিয়ে সবই ভালো ছিল। আর যেহেতু আমি বাংলাদেশি, সো ইন্ডিয়ানই অশোক লেল্যান্ড বাস দেখে নাট ছিটকানো, সেটা আমার জন্মগত অধিকার। তাছাড়া জার্নি করাকালীন কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এই বাসটিতে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই সোহেল ভাই, তানভীর ভাই এবং শরীফ ভাইকে আমাকে এত সুন্দর ট্রাভেল ব্লগে সাহায্য করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।